আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার মতো গাণিতিক বুদ্ধিমত্তার কিছু ধরন নিয়ে। তো আজকের ধরনের মধ্যে আমাদের রয়েছে ব্লাড রিলেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটের যেই গাণিতিক বুদ্ধিমত্তা আসবে তারই ধারাবাহিকতার মধ্য থেকে নবম ক্লাস আজকে আমরা আলোচনা করব ব্লাড রিলেশন সম্পর্কিত। আচ্ছা, ব্লাড রিলেশন কি জিনিস? অর্থাৎ এই প্রশ্নগুলো, এই যে আমি এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, সেই প্রশ্নের মতো আসে। সেই প্রশ্নটা আমরা একটু দেখব, তার আগে আমরা আলোচনা করি যে ব্লাড রিলেশনটা কি জিনিস। ব্লাড রিলেশন মানে হচ্ছে রক্তের সম্পর্ক। এই প্রশ্নগুলো হয়ে থাকে যে একটি গোষ্ঠী, একটি বংশের মধ্যে আলোচনা করা হয়ে থাকে যে বাবা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, বাবা ছেলের মা ছেলের সম্পর্ক, বা দাদার সম্পর্ক, ফুপু, খালা, মামা, এই সম্পর্কগুলোর মধ্যেই আবর্তিত হতে থাকে। ঠিক আছে, তো দেখো এখানে এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন ধরনের প্রশ্নের কথা আমি বলছি, কোন ধরনের গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ এর কথা আমি বলছি। দেখো, একটি বালকের দিকে নির্দেশ করে সুজাতা বলল একটি বালকের দিকে নির্দেশ করে, সে আমার দাদার একমাত্র পুত্র। আচ্ছা, এই পর্যন্তই প্রশ্নটা, এই পর্যন্তই যে সে আমার দাদার একমাত্র পুত্রের একমাত্র পুত্র। ঠিক আছে, আচ্ছা এইগুলো তারপরে প্রশ্নটা সম্পূর্ণ করি যে সে বালকটি সুজাতার কি হবে, মানে সুজাতার সাথে সেই বালকটির সম্পর্ক কি, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে অপশন দেওয়া আছে চারটি, তোমাকে এই চারটির মধ্য থেকে অপশন নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রশ্নটা কি? সে আমার দাদার একমাত্র পুত্রের একমাত্র পুত্র। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলো কিভাবে সলভ করব? আমরা হয়তোবা নিজের আত্মীয়র মধ্য থেকে আমরা এই সম্পর্কটা চিন্তা করব, নয়তো আমরা লিখব। আমরা কিভাবে লিখব? দেখো, দুইভাবে আমরা করতে পারি। প্রথমে কি বলছে? সুজাতা একটা মেয়ে মানুষ, সুজাতা একজন মেয়ে, তাই না? যে সুজাতা নামের তো কোনো ছেলে মানুষ হয় না, একটা মেয়ে। আচ্ছা, বলছে কি যে সে আমার, কি বলছে? সুজাতা একটা ছেলের দিকে নির্দেশ করে বলছে সেই ছেলেটা আমার দাদার একমাত্র পুত্রের একমাত্র পুত্র। তাহলে ওই ছেলেটা সুজাতার কি হবে, এটা তোমাকে বের করতে হবে। আমি যদি এইভাবে লিখি, আচ্ছা প্রথমে আমি 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 চিন্তা করি। দেখো, মনে করো আমি একজন মেয়ে মানুষ, সুজাতা, আমার নাম সুজাতা। সে একজনকে, বা তুমি যেই ভিডিওটা দেখছো তোমরা নিজেরাই নিজেদেরকে চিন্তা করো, তুমি একজন মেয়ে মানুষ, তুমি সুজাতা, তুমি একটা ছেলের দিকে ইঙ্গিত করে বলছো ওই ছেলেটা আমার দাদার একমাত্র পুত্র সন্তান বা সন্তানের একমাত্র সন্তান। তাহলে ওই ছেলেটা আমার কি হবে? এটা এইভাবেই দেখো, আমি যদি সুজাতা হই, যদি আমি বলি যে আমার দাদার একমাত্র সন্তান মানে আমার বাবা, আমার দাদার একমাত্র সন্তান কে? আমার বাবা। আমার বাবার কোনো ভাই নেই, একমাত্র পুত্র সন্তান। বলছে কি আমার দাদার একমাত্র পুত্রের একমাত্র পুত্র। একমাত্র পুত্র কে? আমার বাবা। আমার বাবার আর কোনো ভাই নেই। আচ্ছা, তার আবার একমাত্র পুত্র, আমার বাবার একমাত্র পুত্র কে? আমার ভাই। সুজাতার সে কি হবে? ভাই হবে। আরেকভাবে আমরা এইটাকে সলভ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইভাবে লিখব, এটা হচ্ছে সুজাতা, এটা হচ্ছে, আমি এখানে লিখছি, এটা হচ্ছে ছক করে তোমরা সলভ করতে পারবে যখন, এটা তো সহজ প্রশ্ন, তাই না? এটা তো সহজ প্রশ্ন। আর এই প্রশ্নেরই মধ্যে আরো কিছু ধাপ রয়েছে, আমি একটু পরে আলোচনা করব, কিন্তু এই প্রশ্নটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই সাধারণত এসে থাকে, খুব সহজ প্রশ্নগুলো। আর এই সহজ প্রশ্নগুলো তোমাদের তখন চিন্তা করার, পরীক্ষার হলে তোমার চিন্তা করার সময় থাকে না, এবং চিন্তা করলেও সেইটা তুমি তোমার সেই সময় মাথার মধ্যে একটা জঞ্জালের মতো মনে হয়, এবং সময় ওয়েস্ট হয়, এবং হচ্ছে তোমার অনেক বেশি বোরিং লাগে। ঠিক আছে, যার কারণে তুমি এই প্রশ্নগুলোতে ভুল করো। আর স্যারেরা তোমাদের এই প্রশ্নগুলো দেয় এই জন্য যে তোমার একটু সময়টা নষ্ট করবে, তোমার একটু সময়টা তারা
মানে আরেকটু তুমি যাতে ঘাবড়ে যাও এইটা তারা চেষ্টা করে, ঠিক আছে। এবং এটা যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলেই তুমি একজন যোগ্য, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা ছক থেকে কিভাবে সলভ করব। সুজাতা মেয়ে হচ্ছে একটা মেয়ের নাম হচ্ছে সুজাতা। সে বলছে যে ওই ছেলেটা, এখানে ওই ছেলেটার কথা বা বালকটার কথা নির্দেশ করছে। ওই ছেলেটা আমার কি হবে, আমার দাদার একমাত্র পুত্র, মানে আমার বাবা। আমার দাদার একমাত্র পুত্র কে? আমার বাবা, তার আবার একমাত্র পুত্র সন্তান। এখানে তো এটাই বলা হচ্ছে না, সে আমার দাদার একমাত্র পুত্রের একমাত্র পুত্র, তাহলে এ কি হবে, তার ভাই হবে, ঠিক আছে। বেটার হবে এটাই যে তুমি তোমার আত্মীয়ের সাথে, তো যে প্রশ্নে এই ব্লাড রিলেশন সম্পর্কিত যে প্রশ্নে আসুক না কেন, সেটা তোমার আত্মীয়ের সাথে তুমি সামঞ্জস্য করবা, তুমি চিন্তা করবা, করলে তাতেই দেখবা যে অনেকেই তোমাকে ধাঁধা ধরে, তাই না? ধাঁধা জাতীয় কিছু প্রশ্ন ধরে, সেটাই কিন্তু আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন তোমাকে যেই করুক না কেন, তখন তুমি চিন্তা করো কিসের, কোন ভিত্তিতে? তোমার আত্মীয় স্বজন, তোমার বংশ, তোমার গোষ্ঠী, তোমার আশেপাশে তোমার পরিবার, এইখানে যখন তুমি চিন্তা করবে তখনই কিন্তু তুমি সঠিক উত্তরটা খুব সহজেই বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আশা করবো যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। দেখো এইখানে আরেক ধরনের প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে ঘ এর মাতা হচ্ছে গ এর কন্যা ঘ নয়, তাদের মধ্যে সম্পর্ক কি? এখানে তোমাকে চিন্তা করতে হবে। দেখো এই ধরনের প্রশ্ন একটু ক্রিটিক্যাল, কারণ ক খ গ ঘ এগুলো ধরে কখনো চিন্তা করা যায়, মানে চিন্তা করতে একটু কষ্ট হয়ে যায়, তাই না? যে এই ভর্তি পরীক্ষার হলে যখন বসবা তখন এমনিতে একটু কঠোর সময় চলে আসে, কঠিন সময় তোমাদের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। কিন্তু এই সময় যদি এখন এইগুলো দেয়, তখন আমার মনে হয় কি যে ওই কোশ্চেন মুঠো করে মুঠের মধ্যে নিয়ে টিচারের দিকে ছুঁড়ে মারি, ঠিক আছে। কিন্তু এই সময়টা তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা করতে হবে যেন আমাদের চিন্তা ভাবনা, আমাদের একটা প্রশ্ন সম্পর্কে চিন্তা ভাবনা ভুল না হয়, ঠিক আছে। দেখো গ এর মাতা ঘ, আমরা মাটা উপরে লিখছি, সরি ঘ এর মাতা গ, এই যে গ আমরা লিখছি, এর সন্তান কে? ঘ। গ এর মাতা ঘ। এই যদি তোমার এই ধরনের প্রশ্ন হয়, ক খ গ ঘ ABCDMN XYZ এইগুলো যদি আসে, তখন তুমি এইভাবে সলভ করবা, ঠিক আছে। আচ্ছা, গ এর সন্তান হচ্ছে ঘ, অর্থাৎ ঘ এর মাতা হচ্ছে গ। এখন এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কিন্তু এটা মাতা বলছে, তার মানে এটা মা, ঠিক আছে, এটা মা। ঘ এর মা হচ্ছে গ এর কন্যা ঘ নয়, এটা কিন্তু সে কন্যা সন্তান নয়, এটা তাহলে কি সন্তান হবে? তাহলে এটার সন্তান কিন্তু এটা, তাই না? যদি এটা মা হয়, গ যদি মা হয়, তাহলে এটা হবে সন্তান, তাই না? মা যদি হয় তাহলে এটা সন্তান। এখন বলছে যে এই গ এর এটা কন্যা সন্তান নয়, তাহলে কি হবে? তাহলে কি হিজড়া হবে? হিজড়া তো অপশনে নাই। এখানে বলছে গ এর ছেলে, গ ও ঘ ভাই, ঘ এর বাবা, কোনো সম্পর্ক নেই, কি হবে? এখানে তো হিজড়া নাই, ঠিক আছে। তার মানে এটা হবে কি হবে? এটা হবে, তোমরা যারা তুমি যদি কোনো থার্ড লিঙ্গের হয়ে থাকো, আমি কিন্তু কাউকে কটাক্ষ করে চিন্তা করছি না, আমি এই যে একটু আগে বললাম, এটা জাস্ট আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাকে এখানে চিন্তা করেছি। যদি কেউ থার্ড লিঙ্গের আমার এই ক্লাসটি দেখে থাকো, কোনো কষ্ট পাবে না, আমি কিন্তু জাস্ট এটা মজার ছলে বলেছি, ঠিক আছে, মজার ছলে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলেছি। আচ্ছা দেখো এখানে বলেছে যে ঘ হচ্ছে একজন সন্তান, এটা মা। যদি ঘ কন্যা সন্তান না হয়, তাহলে এটা হবে কি? একটা পুত্র সন্তান, ঠিক আছে। তাহলে এখানে যে বলেছে গ এর ছেলে, তাহলে এটাই ঠিক আছে, তাহলে গ এর ছেলে, এটা আমাদের এইটা আমি এর আগে যে ধরনটা দেখিয়েছি,
যেটা এর আগে যে ধরনটা দেখেছি এটা কিন্তু একই ধরন, কিন্তু এই যে ভিন্নতা হচ্ছে গ দেওয়া থাকবে, গ দেওয়া থাকবে, তারপরে হচ্ছে এখানে এই মা ছেলে সম্পর্ক, এই যে এই সম্পর্কটা তোমাদের এখানে উঠে আসবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী ধরনটা একটু দেখি। এর পরের প্রশ্নটা হচ্ছে এই যে এইটা, এই প্রশ্নটা তোমরা দেখো, দেখে একটু বুঝো, বুঝার পরে ভিডিওটা পজ করে তোমরা ওই কমেন্টের মধ্যে উত্তরটা লিখে দাও, দেখি কে কতটা পারো। এই প্রশ্নটা হার্ডেস্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি সলভ করব, তার আগে আমি দেখে নেই কি লেখা আছে। এ হলো বি এর মা। আমরা জানি যে যখন মা বাবা হিসেব করা হবে তখন আমি উপর নিচে তখন দিব, এরো চিহ্ন দিয়ে উপর নিচে আমি চিহ্নিত করব। তারপর হচ্ছে ভাই বোন যদি হয় তাহলে এইভাবে দিব, ভাই বোন হলে এরকম দিব, তার বাবা মাকে নির্ণয় করব এখানে। তারপরে যদি দাদা দাদি হয় তাহলে এখান থেকে আসবে এর বাবা এখানে অথবা মা এখানে, তারপরে দাদা অথবা নানা এখানে নির্ণয় করব। আচ্ছা যাই হোক, এটা তো আমরা এখন নির্ণয় করব, তার আগে এখানে একটু দেখো। এ হলো বি এর মা। এ কার মা? বি এর মা। এই যে এ হচ্ছে এখানে বি এর মা, আমি লিখলাম এই যে বি হচ্ছে এটা, বি এর মা হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে মেয়ে মানুষ। ঠিক আছে, এ হচ্ছে মেয়ে মানুষ, এ হচ্ছে মেয়ে মানুষ। আচ্ছা, এ হলো বি এর মা, এটা গেছে, এটা বাদ। সি হলো এর ছেলে, সি হলো এর ছেলে। আচ্ছা, এটার ছেলে হচ্ছে সি। বুঝতে পারছো? এই দুইটা কিন্তু আমি নিয়ে নিলাম, দুইটা নিয়ে নিয়েছি। এ হলো বি এর মা, বি এর মা হচ্ছে এ, আবার সি হলো এর ছেলে, মানে সি এর মাও এ। আচ্ছা, তাহলে সি এবং বি হচ্ছে ভাই ভাই হতে পারে, বোন বোন হতে পারে, আবার আচ্ছা ছেলে বলছে যেহেতু সি হচ্ছে ছেলে, সি হচ্ছে ছেলে, ছেলে। ঠিক আছে, যেহেতু সি ছেলে, বি হচ্ছে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, এরা ভাই ভাই হতে পারে, ভাই বোনও হতে পারে। আচ্ছা, ডি হলো ই এর ভাই। আচ্ছা, এখানে যেহেতু এটার সাথে এখানে কোনো আমাদের এই ই অথবা ডি এটা নতুন আসছে, আমরা এটা একটু পরে আলোচনা করি। নিচেরটা দেখো, ই হলো বি এর মেয়ে, বি এর মেয়ে হচ্ছে ই, ই হচ্ছে ই, বি এর মেয়ে, বি এর মেয়ে হচ্ছে ই। আবার ডি হলো ই এর ভাই, ডি কার ভাই? ই এর ভাই, তার মানে যে বি থেকে আরেকটা আসছে, এটা হচ্ছে ডি। বুঝতে পারছো? এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে। আচ্ছা, তোমার টেনশন নেওয়ার কিছু নাই, প্রশ্নের মধ্যে তোমাকে যথাযথ ক্লু দেওয়ার চেষ্টা করবে, যথাযথ ক্লু এর ভিত্তিতে তুমি তখন অ্যান্সারটা করবা। তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, তাইলেই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আচ্ছা, সবগুলো আমরা লিখেছি। ডি হলো ই এর ভাই, ই এর ভাই হচ্ছে ডি, তারপরে ই হলো বি এর মা, ই হলো বি এর মা। আচ্ছা, ই হলো বি এর মেয়ে। আচ্ছা দেখো, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ে। ঠিক আছে, ই হলো বি এর মেয়ে, বি এর মেয়ে হচ্ছে ই, আর ই হচ্ছে বি এর মেয়ে লিখলাম। আবার এখানে লিখলাম হচ্ছে কি, ডি হলো ই এর ভাই, ই এর ভাই হচ্ছে ডি। এখন ডি এর দাদি কে? ডি এর দাদি কে? চিন্তা করো, এটা তো এখন চিত্র দেখলেই তো তোমরা বুঝতে পারবা যে কোনটা হবে। দেখো এখানে ডি এবং ই এর বাবা হচ্ছে এটা, এখানে তো নির্দিষ্ট করে বলা হয় নাই যে বি হচ্ছে ছেলে অথবা মেয়ে। বি এর মা হচ্ছে এটা, এখানে কোনো ছেলে অথবা মেয়ে বলা হয় নাই বি কে। আবার এখানে বি কোথায় আছে? বি এর মেয়ে বলা হচ্ছে, কিন্তু নির্দিষ্ট করে বলে নাই বি ছেলে নাকি মেয়ে। যদি এটা ছেলে, যদি বলতে এটা আমরা ছেলেই ধরছি, ছেলে হয় তাহলে এই যে ডি এর বাবা হচ্ছে এটা, এটার মা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে এই ডি এর দাদি। ডি এর দাদি কে? এই এ। আমার এখানে এই যে এখানে চারটা অপশন আছে, এর মধ্যে এ দাগিয়ে দিয়েছি। দেখো
এই প্রশ্নগুলো সলভ করতে আমার এখানে তোমাকে বোঝাতে 3 মিনিটের মতো 4 মিনিটের মতো সময় লাগছে। তুমি এই প্রসেসটা খাটিয়ে জাস্ট চিত্র অঙ্কন করবা, চিত্র অঙ্কন করলেই তোমার অ্যান্সারটা করা খুব সহজ হয়ে যাবে। প্রথমে তো দেখেই তুমি ঘাবড়ে যাবা, আরে ভাইয়া তো কি দেওয়া আছে, এর বাবা মেয়ে, এর দাদা দাদি 14 গোষ্ঠী উঠায় নিয়ে আসছে, এইখানে এতগুলো নিয়ে আসার কোনো মানেই হয় না। তো তখন তুমি এই যে চিত্রটা অঙ্কন করবা, চিত্র অঙ্কন করলেই সহজেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেই ধরনের কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পরিবারের সংখ্যা নির্ণয়। সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো একটু তোমার ক্লুটা স্পেসিফিক দেওয়া থাকে এবং ক্লুটা মোটামুটি সহজই আসে। আমি যদি একটু কোশ্চেনটা লিখি, দেখো এই প্রশ্নটার মধ্যে নির্ণয় করতে হবে সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা বা কোনো মানুষের সংখ্যা নির্ণয় করতে হবে এই প্রশ্নগুলোর মধ্যে। এই প্রশ্নগুলো জাস্ট এইরকমই হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইকিউ প্রশ্নগুলো যদি তুমি দেখো, প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে এই ধরনের প্রশ্নই পাবে। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন 19-20 শিক্ষাবর্ষে একটা আইকিউ প্রশ্ন এসেছিল, তখন কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল, ওই যে সম্পর্ক নির্ণয়ের যে প্রশ্নটা, ব্লাড রিলেশন। আচ্ছা, এই যে এই প্রশ্নটাও এসে থাকে, সবগুলো ভর্তি পরীক্ষাতেই আমরা লক্ষ্য করি। দেখো বলা হয়েছে আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি। আরেকটু বলে রাখি, দম্পতি মানে কি? দুইজন, একজন বর একজন কনে। বৃদ্ধ দম্পতি মানে হচ্ছে বর কনে হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সেটা বৃদ্ধ হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী জাস্ট আমরা বুঝতে পারি যে বৃদ্ধ দম্পতি। এখানে বৃদ্ধ দম্পতি, একজন বৃদ্ধ দম্পতি এখানে প্রবেশ করছে। কার কক্ষে? আমার কক্ষে। তাহলে এখানে আমি আগে ধরে রাখি, আমি একজন। আমি কয়জন? একজন, এটা হচ্ছে আমি। তারপরে বৃদ্ধ দম্পতি দুইজন প্রবেশ করছে। আচ্ছা, সম্পূর্ণ প্রশ্নটা পড়ি। ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 2 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আচ্ছা, আমার কক্ষে প্রথমেই লিখেছি, আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে কতজন আছে এখন? 9, 10, 11, 12, কয়টি হবে? চিন্তা করো। দেখো আমি আমার কক্ষে আছি একজন। প্রথমে বৃদ্ধ দম্পতি প্রবেশ করছে, কয়জন? বৃদ্ধ দম্পতি, সম্পূর্ণ না লিখি, 2 জন। বৃদ্ধ দম্পতি প্রবেশ করলেন, কয়জন? 2 জন। তাদের সাথে 2 দম্পতি। 2 দম্পতি কয়জন? 2 দম্পতি, 2 দম্পতি হচ্ছে 4 জন। 2 দম্পতি কয়জন? 4 জন। প্রত্যেকে 2 জন করে সন্তান সহ, কয়জন সন্তান? 2 জন সন্তান। এই যে 4 দম্পতি, এটা কিন্তু বৃদ্ধের ক্ষেত্রে না, দেখো ও দ্বারা কিন্তু আলাদা করা হয়েছে, ও দ্বারা এই পাশে আলাদা করে দেওয়া হয়েছে। এই পরের যে দম্পতি আছে তাদের সাথে 2 জন করে সন্তান। তাহলে 2টা দম্পতির কাছে কয়জন সন্তান? 4 জন সন্তান মিলে হচ্ছে 4 জন। আচ্ছা, আমার কক্ষে প্রবেশ করলেন, আমার কক্ষে কতজন আছে? এই যে এইখানে তোমাকে জাস্ট হিসাব করতে হবে। আমার কক্ষে তো আমি আসি, এখানে লিখলাম আমি একজন, বাকিগুলো এখানে 4 4 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11। এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 11। তো প্রশ্নগুলো এরকমই এসে থাকে, ব্লাড রিলেশন বলো আর পরিবারের বা সদস্য সংখ্যা নির্ণয়, কোনো জায়গায় মানুষের সংখ্যা নির্ণয়, এইগুলো এই ধরনের প্রশ্নের মধ্য দিয়েই এসে থাকে। ঠিক আছে? তো আশা করব যে তোমরা এই ক্লাস থেকে অন্ততপক্ষে এই ধরনটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়েছো। তারপরে আমি তোমরা যদি বলো কমেন্টে, যদি তোমরা কমেন্টে লিখবে যে এই ধরনের প্রশ্নের আমি যদি তোমাদের প্র্যাকটিস কোনো পিকচার আপলোড করে দিই চ্যানেলে অথবা ফেসবুক পেজে, তাহলে সেইখান থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। অ্যান্সার প্র্যাকটিসের জন্য জাস্ট তোমাদের আমি এটা দিব, সেখানে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? আরেকটা বিষয় যে তোমরা গুগলে সার্চ করবে এই ধরনের প্রশ্ন, ব্লাড রিলেশন সম্পর্কিত প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষাগুলোতেও আসে, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ভর্তি পরীক্ষাগুলোতেও আইকিউ আসে। তো সেইগুলো তোমরা এই যে গুগলে সার্চ করবে, সার্চ করলে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। অথবা তোমরা আমাকে যদি বলো, আমি কিন্তু ফেসবুক পেজে পোস্ট করব ছবি তুলে,
আর হচ্ছে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করব তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে। পরবর্তীতে যে কোনো ক্লাস এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত সব তথ্য নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।